তখন জুন গুহ তার প্রথম হাজবেন্ডের সাথেই ছিলেন এবং শ্রীময়ী সেনগুপ্তরও তখন অনিন্দ্য সেনগুপ্তর সাথে বিবাহ বিচ্ছেদ হয়নি। অনিন্দ্য এবং জুন একই অফিসে কাজ করতেন এবং সেই অফিসে কাজ করতে করতে ওরা একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, যেটা অফিস কর্তৃপক্ষের কানে অচিরেই যায়। কর্পোরেট অফিস, তাদের কিছু নিয়মকানুন আছে। দুজনকে ডেকে এই অফারটা দেওয়া হয় যে কোনো একজনকে অফিস রাখবে। বাকিটা আমার কাছে একটু আবছা, তবে আমি যেটুকু জানতে পেরেছিলাম যে অফিস পরিচালন কমিটি অনিন্দ্য সেনগুপ্তকে রেখে জুন গুহকে চাকরি থেকে বহিষ্কার করে। জুন গুহ তখন বাড়িতে বসে যায়। এরপর অনেক জল গড়ায়। অনিন্দ্য সেনগুপ্ত জুন গুহকে বিয়ে করেন এবং শ্রীময়ী সেনগুপ্তর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তবে ওনারা একই বাড়িতে ছিলেন। শ্রীময়ী সেনগুপ্তর পেছনে জুন গুহ দৈনন্দিন, বলতে পারি উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে প্ররোচিত করতেন, ওনার পেছনে লাগতেন, ওনার ক্ষতি সাধন করার চেষ্টা করতেন। তারপর আমি যখন কলকাতায় এসে শ্রীময়ী সেনগুপ্তকে বাংলার মুখ পরিচালনা করার জন্য আহ্বান জানাই, উনি অফিসটা দেখভাল করতে শুরু করে দেন। তখন শ্রীময়ী সেনগুপ্তর উন্নতি দেখে জুন গুহ আরো প্রতিহিংসা পরায়ণ হয়ে যান, ঈর্ষান্বিত হয়ে যান এবং বদনাম করার চেষ্টা করেন। নারী পাচারকারীর কেসে, যেটা বলছিলাম আপনাকে একটু আগে, আমি তখন সিঙ্গাপুরে ফিরে এসে এই ব্যাপারটা আমার চেনাশোনা অনেককে দিয়ে তদন্ত করি, পুলিশকে দিয়ে তদন্ত করিয়ে প্রমাণিত করতে পারি যে এটা জুন গুহর রচিত ষড়যন্ত্র। তো এটা নিয়ে তখন মিডিয়াতে অনেক হইচই হয়, কাগজে হেডলাইন্স হয়, টিভিতে ব্রেকিং নিউজ হয়, ডিজিটাল মিডিয়াতে রোজ রোজ কাভারেজ হয়। ফলত জুন গুহর নামের পাশে একটা কালো চিহ্ন পড়ে যায়, একটা ব্ল্যাক মার্ক। এরপর উনি যেখানে যেখানে সিভি জমা দিতে যান, সিভি তো নেয় না, অফিস থেকে বার করে দেয়। সেই সময়, ইওর অনার, আমি শ্রীময়ী সেনগুপ্তর মহান মনের পরিচয় পাই। মানুষ যে কত বড় মাপের হতে পারে তখন তার প্রমাণ পাই। শ্রীময়ী সেনগুপ্ত তখন আমার কাছে অনুরোধ করেন যেন আমি জুন গুহকে কোনোভাবে, কোনো পরিচিতর মাধ্যমে একটা চাকরি দিতে পারি। আমিও তখন ভাবলাম যে হয়তো চাকরি দিলে পরে এই যে রোজ দৈনন্দিন যে অসভ্যতাটা করছে সেটা থেকে নিজে মুক্ত হবে, অন্যকে মুক্ত রাখতে পারবে। তো সেটা ভেবেই আমি একটা চাকরির চেষ্টা করি এবং আমার বন্ধুকে ধরে, আমার সোর্সকে ধরে ওনাকে একটা চাকরি দিই। অবজেকশন ইওর অনার, অসভ্যতা বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন? অসভ্যতা বলতে অশোভন, অর্থাৎ যা শোভন নয়, অর্থাৎ যে মানুষ সভ্য তারা এই কাজগুলো করবে না। এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই ইওর অনার। চাকরিটা ওনাকে রাখতে দেওয়া হয়নি, কারণ আমার মনে হয়েছিল যে যার বদান্যতায় চাকরি পাওয়া, শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্তের দয়ায় যে চাকরিটা পাওয়া, আমি তারই পেছনে হাত ধুয়ে পড়ে থাকবো, কিভাবে তার ক্ষতি সাধন করা যায় চেষ্টা চালিয়ে যাব। তাকে শুধুমাত্র যে বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করব তা নয়, তার নামে লেখা বাড়িটা পর্যন্ত আমি কেড়ে নেব। তাহলে এমন মানুষকে দয়া করার তো কোনো অর্থ হয় না। আমি এই পুরো বিষয়টা আমার বন্ধুকে জানাই, শুনেই সে বললো যে না, এই ধরনের মানুষজনকে আমি আমার চাকরিতে বহাল রাখবো না। তো উনি চাকরি থেকে জুন গুহকে বহিষ্কার করে দেন। আচ্ছা, আপনি একটু আমাদের পরিষ্কার করে বলুন, বাড়িটা উনি কিভাবে বিক্রি করেছিলেন আর আপনারা বাড়িটা তারপর কিভাবে উদ্ধার করেছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো।
দেখুন, অনিন্দ্য সেনগুপ্তর পিতা অর্থাৎ শ্রীময়ীর শ্বশুর মশাই বাড়িটা কিন্তু শ্রীময়ীর নামে লিখে দিয়েছিলেন। যখন চরম অশান্তি হয় শ্রীময়ীর জীবনে, শ্রীময়ী ঠিক করে ফেলেন যে বাড়ি ছেড়ে চলে যাবেন। চলে যাবার আগে কিন্তু বাড়িটা উনি আবার শ্বশুরমশাইকে ফেরত দেবার চেষ্টা করেছিলেন। শ্বশুরমশাই ফেরত নিতে অস্বীকার করেন, তাই উনি যিনি নেক্সট সিনিয়র ছিলেন অর্থাৎ ওনার শাশুড়ি মা পত্রলেখা দেবী, তার নামে বাড়িটা করে দিয়ে যান। বাড়ি ছেড়ে উনি কোথায় গিয়েছিলেন? উনি তো অন্য কোথাও যাননি, উনি তো আপনার ফ্ল্যাটেই ছিলেন। ইওর অনার, আমি যদি আমার কোনো ফাঁকা বাড়ি বা ফ্ল্যাট আমার কোনো বন্ধুকে থাকতে দিই বা ভাড়া দিই, সেটা কি আইনত অপরাধ? আমি তো এরকম কিছু শুনিনি। আমার বাড়ি, আমার বন্ধু তার পরিবার সহ থাকতে চাইছে, কেন তাকে দেবো না বলতে পারেন? তাকে থাকতে দিয়েছে। আপনি কি বাড়ি ভাড়া নিয়েছিলেন তার জন্য? দেখুন, আমি ভাড়া নিয়ে বা না নিয়ে কোনো বন্ধুকে থাকতে দিতে পারি কি পারি না সেরকম তো কোনো আইন নেই। আছে কি? থাকলে আমার অন্তত জানা নেই। ভাড়া নিলেও এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ভাড়া না নিলেও এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই প্রশ্নটা কি আপনি আমাকে করতে পারেন? আপনি বলুন তারপর বাড়িটার কি হলো? দেখুন, এই প্রসঙ্গ আগেও তো অনেকবার উঠেছিল, তবু আপনি যখন জিজ্ঞেস করছেন আমি আরেকবার বলছি। দেখুন, এই বাড়িটা যখন জুন গুহর নামে হয়ে যায়, জুন গুহ খুব চুপি চুপি মার্কেটে এই বাড়িটা বিক্রি করতে চায়। তো ভাগ্যচক্রে আমারই এক বন্ধু, আমার সহপাঠী, যিনি লিগ্যাল প্রফেশনের সাথে যুক্ত, তার কাছে উনি যান বাড়িটা বিক্রি করতে। সামহাউ ওটা আমরা জানতে পারি। জানার পর পরিবারের লোকজন খুব মুষড়ে পড়ে। তখন আমি ডিসাইড করি, আমার কাছে কিছু ফান্ডস ছিল, ডিসাইড করি যে আমি শ্রীময়ীকে একটা 0 ইন্টারেস্ট লোন দেব। তো বাড়িটা কেনা হয়। প্রথমে দর উঠেছিল 1.5 কোটি টাকা। আমাদের দেখে, স্পেশালি আমাকে দেখে, ওটা হয়ে যায় রাতারাতি 2 কোটি টাকা। এবং সেই টাকাটা আমরা দিতে বাধ্য হই বিকজ অফ সেন্টিমেন্টাল রিজনস, ইওর অনার। কারণ ওই যেটা বললাম, এটা তো আমরা শুধুমাত্র একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখছি না, এটা একটা বলতে পারেন ইমোশনাল ইনভেস্টমেন্ট। তাই ওই 2 কোটি টাকা দিয়ে বাধ্য হয়ে আমরা বর্ধিত হারে বাড়িটা কিনি। জুন গুহর মতলব ছিল যে বাড়িটা বিক্রি করে একটা অন্য ফ্ল্যাটে চলে যাবে এবং যে টাকাটা বেঁচে থাকবে সেটাকে ফিক্সড ডিপোজিট করে দিয়ে তার সুদে পায়ের উপর পা তুলে বাকি জীবনটা কাটাবে। বাট লং স্টোরি শর্ট, ইওর অনার, বাড়িটা এখন শ্রীময়ী সেনগুপ্তর নামেই আছে। তবে যে টাকাটা কিন্তু এখনো জুন গুহর অ্যাকাউন্টেই আছে, ইনফ্যাক্ট ওনার কাছেই আছে। এখানে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, অনার। আপনি দেখুন, একটু বিবেচনা করে দেখুন, শ্রীময়ী সেনগুপ্তর নামে তার শ্বশুরমশাই কিন্তু বাড়িটা লিখে দিয়েছিলেন। শ্রীময়ী সেনগুপ্ত কিন্তু যখন বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিলেন, আউট অফ মরাল রেসপন্সিবিলিটি অ্যান্ড মরাল অব্লিগেশন, তিনি কিন্তু বাড়িটা আবার শ্বশুরমশাইকে ফেরত দিতে চেয়েছিলেন। শ্বশুরমশাই যখন নিতে চাননি, তখন উনি শাশুড়ি মাকে লিখে দিয়েছিলেন। তার বিনিময়ে কিন্তু তিনি 1টি টাকাও দাবি করেননি। অথচ অন্যদিকে জুন গুহ কৌশল করে বাড়িটা হাতিয়ে সেই বাড়িটা কিন্তু চুপি চুপি বিক্রি করে দেয় এবং আজ পর্যন্ত সেই টাকাটা ওর কাছেই আছে। এতটা নির্লজ্জ, লোকে জানাজানি হয়ে যাবার পরও সেই টাকাটা কিন্তু তার কিয়দংশ তিনি তার শ্বশুর শাশুড়ির হাতে তুলে দেননি। এটাতেই বোঝা যায় মানুষ হিসেবে শ্রীময়ী সেনগুপ্ত এবং জুন গুহর মধ্যে কি পার্থক্য।